মা, আপনার ছোট ছেলেকে বিয়ে দিয়ে এবার যে বাড়িতে ছোট বৌমা আসবে, কিন্তু আমার যে খুব চিন্তা হচ্ছে মা, সে কেমন হবে না হবে কে জানে। বৌমা, এমনভাবে কেন বলছো তুমি? মা, আপনি তো ভালো করেই জানেন যে গ্রামের মেয়েরা কেমন হয়, আর তার ওপর ওই মেয়ের বাড়ি গ্রামের আরও ভেতরে। তার আদব কায়দা কেমন হবে তা কে বলতে পারে। তার ওপর আমাদের মতো পরিবেশে এসে মানিয়ে নিতে পারবে কি পারবে না আপনিই বলুন। এমনভাবে বলো না বৌমা, ও গ্রামের মেয়ে তো কি হয়েছে, আমরা ওকে আদব কায়দা শিখিয়ে ভালো করে তৈরি করে নেব মা। মা, আপনি তো জানেনই গ্রামের মেয়েরা কেমন পরিবেশে বেড়ে ওঠে। জানি না ওদের পরিবারে কেমনভাবে ওকে লালন পালন করেছে, তার উপরে কেমনভাবে সংস্কার দিয়েছে না দিয়েছে। এই বাড়িতে এসে আমাদের যেন আবার মান সম্মান ডুবিয়ে না দেয়। আচ্ছা বৌমা, ঠিক আছে, এবার শান্ত হও। বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে, এইসব তো দেখতে হবে। এমনভাবে তো কথা বললে আর হবে না। কিছুক্ষণের মধ্যেই ছেলে বৌমাকে নিয়ে চলে আসবে যে। ঠিক আছে মা, তাহলে আমি বরং বরণডালাটা ভালোভাবে সাজিয়ে নিয়ে আসি। আবার কিছুক্ষণের মধ্যেই তো ওরা চলে আসবে, আর আপনাকেই তো ওদের বরণ করতে হবে মা। ঠিক আছে বৌমা, তুমি এবার যাও, বরণডালাটা ভালোভাবে সাজিয়ে নাও মা। এবার আমি রান্নাঘরে গিয়ে দেখি যে রান্না কত দূর এগোলো। না এগোলে সেগুলো তো আমাকেই খেয়াল রাখতে হবে। যাও বৌমা, এবার তুমি যাও, তুমি তোমার কাজটা ঠিকভাবে গিয়ে করো। ঠিক আছে মা, আপনি এইসব নিয়ে একদমই চিন্তা করবেন না, আমি এইসব কাজ দেখে নেব। মা, আপনি এবার যান। তারপর রিম্পার শাশুড়ি মা ওইখান থেকে চলে যায়। তারপর রিম্পা মনে মনে বলতে থাকে, একবার আসতে দাও ওই মেয়েকে এখানে, তারপর ওকে দেখাবো মজা। এমনিতেও এই বাড়ির বড় বউ হলাম আমি, তার জন্য ওর থেকে বেশি অধিকার আমারই আছে। আর ও কোথাকার কোন গ্রামের মেয়ে, ও আর কি করবে, আমি ওকে একটুতেই শায়েস্তা করব। এমনভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। তারপর বাড়িতে নতুন বৌমা আসে। নতুন বৌমা এসে প্রথমে সবার পায়ে প্রণাম করে। মা, আমি এই বাড়িতেই প্রথম পা রাখলাম, আপনি আমাকে আশীর্বাদ করুন যে আমি এই বাড়ির সব সদস্যকে খুশি রাখতে পারি। মা, ছোট বৌমা, এবার থেকে এই বাড়িটাও তোমার, আর এই বাড়ির সব দায়িত্ব তোমার আর বড় বৌমার ওপর। বড় বৌমা, ছোট বৌমা, তোমরা দুই বোন হয়ে এই বাড়িটাকে সাজিয়ে গুজিয়ে রেখো। আজ থেকে এই সংসারের ভার তোমাদের দুই বউয়েরই উপর। মা, আপনি একদমই চিন্তা করবেন না, আমরা এই সংসারকে একসাথে বেঁধে রাখবো। ঠিক আছে বৌমা, এবার চলো, গড়ে চলো। আজকে তো তোমার অনেক দখল গিয়েছে, গড়ে গিয়ে আবার একটু বিশ্রাম নাও। তারপর সবাই মিলে লক্ষ্মীকে ঘরে নিয়ে যায়, আর ওখানে দাঁড়িয়ে থাকা রিম্পা এগুলো দেখে মনে মনে জ্বলতে থাকে। বিয়ের পরের দিন থেকেই আস্তে আস্তে বাড়ির সব কাজ করতে থাকে ছোট বৌমা লক্ষ্মী। বাড়ির সবাই ঘুম থেকে উঠেই দেখে ছোট বৌমা লক্ষ্মী তাদের জন্য চা নিয়ে এসেছে। ছোট বৌমা, তুমি এত সকালে উঠেছো কেন? আর দেখছি বাড়ির সব কাজই সেরে ফেলেছ। আর বড় বৌমা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না কো। না মা, আমি তো প্রতিদিনই সকাল সকাল উঠি, কারণ সকালে উঠলে মন ভালো থাকে আর দিনটাও ভালোভাবে কেটে যায়। দিদি মনে হয় ঘুমোচ্ছে, তাই আর কাউকে ডাকিনি মা, আর একা একাই বাড়ির সব কাজ সেরে ফেলেছি। আর তখনই সেখানে বড় বৌমা রিম্পা চলে আসে। দেখেছো, আমি সত্যিই বাড়িতে একটা লোককে নিয়ে এসেছি। আমরা ওকে কোনো কাজ করতে বলিনি, তাও বাড়ির সব কাজ সেরে ফেলেছে। আর ও একা একাই সব কাজ করেছে। সত্যিই আমার বাড়িতে আমি একটা লোককে এনেছি। হ্যাঁ গিন্নি, তুমি সত্যিই বলেছ, আমাদের ছোট বৌমা বড়ই লক্ষ্মীমন্ত মেয়ে, আর মনের দিক থেকে একদম সরস্বতী, আর সবগুলি গুণ ওর মধ্যে আছে। দেখো সব কাজই কীরকম ভালোভাবে করে দিয়েছে। বাবা, এটা তো আমার নিজেরও বাড়ি, এখন আমি এই বাড়িটা অগোছালো করে কেন রাখবো? আর আমি বাড়িটা যতই সুন্দর করে পারবো ততই সুন্দর করে রাখবো,
তাতে সব কিছু ভালোভাবেই থাকবে। দেখো বৌমা, একটা সত্যি কথা বলি মা, তোমার মতন মেয়েই যেন প্রত্যেক ঘরে ঘরে জন্মায়। আর সত্যি তোমার মা বাবা তোমাকে খুব ভাগ্য করেই তোমার মতো মেয়েকে জন্ম দিয়েছে। আর আমাদেরও ভাগ্য খুব ভালো যে তোমার মতন একটা বৌমা পেয়েছি। রিম্পার শাশুড়ি এবং শ্বশুর যখন লক্ষ্মীর প্রশংসা করে তখন বড় বৌমার মনে মনে অনেক হিংসা হয়, কিন্তু ও কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। মা, আপনি আমাকে বলে দেবেন যে সবাই কি কি খেতে ভালোবাসে, তাহলে আমি সেটাই রান্না করে দেব। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি অত চিন্তা করো না, আর অত ব্যস্ত হয়েও না। তোমার সাথে বড় বৌমাও তোমাকে সাহায্য করবে, আর আমি সব রান্না বলে দেব। শোনো বড় বৌমা, তুমি ছোট বৌমার সাথে হাতে হাতে কাজ লাগিয়ে দেবে, ঠিক আছে তো? মা, আপনি এমনভাবে বলছেন কেন? এমন করে বলছেন যে আমি কিছুই পারি না। এতদিন সংসার তো আমি সামলে রেখেছিলাম, আর ছোট এসেছে তাই ও সব কাজ সেরে ফেলেছে। আজকে আমার শরীর খারাপ ছিল, তার জন্যই তো উঠতে দেরি হয়েছে। তাই আপনি একদম চিন্তা করবেন না, আমি ছোটোর সাথে হাতে হাতে কাজ করে দেব। দেখতে দেখতে অনেকগুলো দিনই কেটে গেল। একদিন লক্ষ্মী তার শাশুড়ি মার জন্য একটি ব্লাউজ বানিয়ে দেয়। ও একটু আধটু হাতের সেলাইয়ের কাজ জানতো। বৌমা, তুমি ব্লাউজটা খুব সুন্দর বানিয়েছো মা, আমার খুব ভালো লেগেছে ব্লাউজটা। মা বলো তো, তুমি এই সেলাইয়ের কাজ কোথা থেকে শিখেছো? মা, জানেন তো আমি বিয়ের আগেই টুকটাক সেলাইয়ের কাজও করতাম, আর সেলাইয়ের কাজও শিখেছিলাম। আর পাড়ার কিছু লোক আমার কাছেই ব্লাউজ জামা কাপড় বানাতে দিত, তাই ভাবলাম আপনার জন্যও একটা ব্লাউজ বানিয়ে দিই। তখন পাশ থেকে বড় বৌমা বলে ওঠে, ছোট, ব্লাউজটা বানিয়েছিস এটা অনেক বড় কথা, কিন্তু আমাদের বাড়িতে এত কম দামের ব্লাউজ মা একদমই পরবে না। তোর বানানোর জিনিস তো একদমই বেকার হয়ে গেল রে। তুই বানিয়েছিস, তুই পর। তোর ওই কম দামের ব্লাউজ আর কেউ পরবে না রে। বড় বৌমা, তুমি এসব কি কথা বলছো? কেন পরবো না? আমার জন্য ভালোবেসে বানিয়েছে, তাহলে কেন পরবো না? আর তোমার মনে সবসময় চলতে থাকে যে কোনটা কম দামে, কোনটা বেশি দাম, কে খারাপ কে ভালো। হ্যাঁ, এটাই চলতে থাকে নাকি? ছোট বৌমা, আমার খুব পছন্দ হয়েছে মা, আমি এটা অবশ্যই পরবো, আমার খুব ভালো লেগেছে। দিদি, তুমি যদি বলো তোমার জন্য একটা ব্লাউজ বানিয়ে দেব, একদম নতুন ডিজাইনের। দিদি, না না থাক, আমার জন্য তোর ব্লাউজ বানাতে হবে না। এমনিতেও আমি এইসব ব্লাউজ পরি না, তোরা বানিয়েছিস তোরাই পর। বড় বৌমা, তুমি পরবে না এটা ভালোভাবেও তো বলে দিতে পারতে নাকি? এমনভাবে বলার কি দরকার ছিল? ছোট বৌমা, তোমায় যত দেখছি ততই তো আমি অবাক হয়ে যাচ্ছি মা, তোমার এত গুণ। রিম্পা তার শাশুড়ি মার মুখের থেকে এত কথা শুনে অনেক রেগে যায়, আর তখনই তার শাশুড়ি মা সেখান থেকে বাইরে চলে যায়। ছোট, তুই একটা সত্যি করে কথা বলতো, বাড়ির সবার ভিতর কি এমন জাদু করেছিস যে সবাই তোর বশে চলে এসেছে? দিদি, তুমি এসব কেমন কথা বলছো? আমি কেন জাদুটোনা করব? আমি তো ঠিকই বলেছি, তুই এমন কি জাদু করেছিস যে বাড়িতে আসতে না আসতেই সবাইকে নিজের বশে করে নিয়েছিস? দেখ, তোকে সবাই ভালোবাসে, আমিও তো বাড়ির বড় বউ, আমিও কি বাড়ির জন্য কিছু কম করেছি? তাহলে আমার নাম করে না কেন সবাই? দিদি, তুমি ভুল ভাবছো। ভালোবাসা তো অর্জন করতে হয়, আর আমি কাজের মাধ্যমে ভালোবাসা অর্জন করেছি। আর সবাই তো তোমাকেও ভালোবাসে, আর কেনই বা ভালোবাসবে না তুমিই বলো। থাক ছোট, তোর মুখের থেকে তো জ্ঞান শোনার সময় নেই, তুই নিজের জ্ঞান তোর নিজের কাছেই রাখ। এইসব কথা বলে মুখ গোমড়া করে নিজের ঘরে চলে যায়। যখন রাত্রি হয়ে যায় তখন রমেশ তার বউকে বলতে থাকে, আরে লক্ষ্মী, তোমার কি হয়েছে? তুমি এরকম অন্য মানুষক হয়ে বসে আছো কেন? আমার কিছু হয়নি, আমি কিছু ভাবছিলাম। আমার মনে হয় যে দিদি আমার পরে অনেক রেগে আছে, আর আমি তো কোনো কিছু ভুলও করিনি, তাও আমার ওপর রেগে আছে। আর যদি সবাই আমাকে ভালোবাসে, তাতে এখানে আমার দোষ কোথায় বলো তো তুমি? আরে বউ, তুমি নিজের মতন থাকো, তোমার কারও কথায় কান দেওয়ার প্রয়োজন নেই। আর এমনিও
তুমি তোমার সংসারটা ভালোবেসে আগলে রাখছো, তার জন্যই তো তোমাকে সবাই এত ভালোবাসে। আর তুমি একদম মন খারাপ করবে না, বুঝেছো? জানো তো, আমি চাই যে পরিবারের সবাই একসাথে ভালোবেসে থাকি। যদি সেখানে আমার পরে কেউ রাগ করে থাকে, সেটা তো আমার ভালো লাগে না গো। দেখো, তোমার পাশে যদি কেউ থাকে বা নাও থাকে, তাও আমি তোমার পাশে সারা জীবন থাকবো। আমি জানি তুমি কেমন, বুঝলে? রমেশের কথা শুনে লক্ষ্মী খুব খুশি হয়ে যায়। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টিনাদের বাড়িতে একদিন কুটুমরা আসে, কিন্তু টিনা সেদিন বাড়ি ছিল না। তবে তার ছোট বৌমা সব কিছুই সামনে নিয়েছিল। কিছুক্ষণ পরে টিনা যখন বাড়ি ফিরে আসে, তখন সেই কুটুম বউটা বলে ওঠে, আরে জানো মাসি, তোমার ছোট বৌমাটা না খুব ভালো। তুমি যখন বাড়ি ছিলে না, তখন তোমার ছোট বৌমা এটা মনে হতেই দেয়নি যে তুমি বাড়িতে ছিলে না, আর আমাদের জন্য সব কিছু আয়োজন করে দিয়েছে। আর তোমার ছোট বৌমাটা না খুব মিশুকে। হ্যাঁ রে শ্রুতি, তুই একদম ঠিক বলেছিস। আমার ছোট বৌমার মতো বৌমা হতেই পারে না। আর ভাগ্য করে এরকম একটা বৌমা বাড়িতে নিয়ে এসেছি। ও আমাদের বাড়ির বৌমা না, এখন আমাদের বাড়ির মেয়ে হয়ে উঠেছে। পরিবারের সব কিছুর খেয়াল রাখে, কে কি খাবে না খাবে সব কিছু দেখে শুনে রাখে। টিনার বড় বৌমা পাশের ঘরের থেকে বসে বসে সব কিছুই শুনছিল, আর শুনে অনেক রেগে যাচ্ছিল। ভেবেছিলাম এই মেয়ে অনেক বোকা হবে, তা না, আরও এক এক করে সবার মন জয় করে নিচ্ছে। বুঝতে পারছি না এই মেয়েটা কি দিয়ে তৈরি করা, কিছুই বুঝতে পারছি না আমি। মনের খবর কি করে বুঝতে পারে তা কে জানে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিনা দুই বৌমাকে ডেকে বাড়ির কিছু জিনিস আনার জন্য বলতে থাকে। শোনো বড় বৌমা, বাড়িতে কিছু থালা বাসনের প্রয়োজন আছে। তুমি বাজারে গিয়ে কিছু থালা বাসন কিনে নিয়ে আসবে, ঠিক আছে মা? জানেন মা, বাজারে আমি একটা দোকান দেখেছি, সেখানে খুব সুন্দর সুন্দর থালা পাওয়া যায় অনেক কম দামে। না না, আমি রাস্তার ধারের দোকান থেকে কিনতে পারবো না। ওই ফুটপাতের থালাগুলো একদমই ভালো হয় না। আমি বরঞ্চ কোনো শপিং মলে গিয়ে আপনার যা যা লাগবে আমি কিনে নিয়ে আসবো। আপনার যা যা দরকার সেগুলো বলে ফেলুন মা। বড় বৌমা, তুমি যেখানে এই জিনিসপত্র কিনতে যাবে সেখানে তো অনেক দাম নেবে। তার থেকে ভালো বাজারের কোনো দোকান থেকেই তুমি কিনে নিয়ে আসো, বুঝেছো? না মা, আমার যদি কোনো জিনিসপত্র দরকার হয় তাহলে আমি শপিং মলের থেকেই কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে দিদি, তুমি বরঞ্চ শপিং মলের থেকে কিনে নিয়ে আসো। তারপর রিম্পা শপিং মলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর এসে শপিং মল থেকে অনেক দামি দামি জিনিসপত্র কিনে নিয়ে চলে আসে। তখন সে তার শ্বশুর ও শাশুড়ি মাকে সেই সব জিনিসপত্র দেখায়। বড় বৌমা, দেখে মনে হচ্ছে যে এই সব জিনিসপত্রের অনেক দাম। তুমি তো দামি দামি জিনিসপত্র নিয়ে এসেছো মা। আরে মা, এইসব দামি জিনিস না অনেক দিন চলে, বুঝেছেন তো? তখন ছোট বউ লক্ষ্মী হাতে কিছু মাটির জিনিসপত্র নিয়ে আসতে থাকে। আরে ছোট বৌমা, তুমি মাটির জিনিসপত্র কোথা থেকে নিয়ে আসলে মা? নিয়ে এসে খুব ভালো করলে। সত্যি মাটির জিনিসপত্র খুব সুন্দর দেখাচ্ছে। আমাদের বাড়ির সঙ্গে এই মাটির জিনিসপত্র খুব ভালো মানাবে ছোট বৌমা। মা, আমি তো আগেই বলেছিলাম বাজারে একটা দোকান দেখেছি, সেইখানে মাটির নকশা করা খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। জানেন তো, মাটির জিনিসপত্রগুলো খুব কম দামে পেয়ে গেছি। ছোট বৌমা, তুমি এটা খুব ভালো করেছো এই মাটির থালা বাসনগুলো নিয়ে এসে। জানো তো মা, মাটির জিনিসপত্রে একটি আলাদাই অনুভূতি থাকে। তারা যখন লক্ষ্মীকে প্রশংসা করে তখন রিম্পা খুব রেগে যায়। তখন রিম্পা বুঝতে পারলো যে লক্ষ্মী ভালোবাসা দিয়ে পরিবারটাকে আগলে রেখেছে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন ছোট বৌমা রান্নাঘরে রান্না করছিল, তখনই সেখানে রিম্পা আসে এবং বলতে থাকে, আরে ছোট, তুই এসব কি করছিস? মা তো তোকে আজকে মিষ্টান্ন বানাতে বলেছিল, আর এসব ডাল করছিস কেন বল দেখি? আর তুই কি মায়ের কথাও কি অমান্য করছিস? দিদি,
আমি একটু ডাল বানাচ্ছি, কারণ বাবা তো ডাল খেতে ভালোবাসে, তার জন্যই ভাবলাম একটু ডাল বানিয়ে দিই। কিন্তু মা তো বলেছিল মিষ্টান্ন বানাতে তোকে, আর মা তো মিষ্টান্ন খেতে খুব ভালোবাসে, কিন্তু তুই একবারও মায়ের কথা ভাবলি না ছোট? দিদি, আমি মিষ্টান্ন আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি, আর মা নিজে বলেছে মিষ্টান্ন খাবে, তা আমি না বানিয়ে থাকতে পারি? তার জন্যই আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি। এবারে গরম গরম ডাল দিয়ে সবাইকে ভাত খেতে দেব, তারপরেই সবাইকে মিষ্টান্ন পরিবেশন করব। লক্ষ্মী, বল তো তুই এত তাড়াতাড়ি রান্না কি করে করলি রে? রিম্পার কথা শুনে লক্ষ্মী হাসতে থাকে, কিন্তু রিম্পা এসব দেখে অনেক অবাক হয়ে যায়। কিন্তু রিম্পার মনে অন্য কিছু চলছিল, যে পরিবারের সবার কাছে তাকে ভুল প্রমাণিত করবে, কিন্তু সেটা আর হলো না। এইসব ভাবতে ভাবতেই রিম্পা সেখান থেকে চলে যায়। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিনার শরীর খুব খারাপ হয়ে যায়। সে তার ছোট বৌমাকে বলে ওঠে, ছোট বৌমা, আজকে আমার শরীরটা খুব খারাপ, তার জন্য তুমি রাত্রে খাবারটা বানিয়ে নাও মা। যেটা যে খেতে পছন্দ করে সেটাই বানিয়ে দিও মা। ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আপনি এবার একটু বিশ্রাম নিন, আমি রান্নাবান্নার কাজ সব দেখে নেব, আর সবার পছন্দের খাবারও করে দেব। দেখো ছোট বৌমা, তুমি বাড়িতে আছো বলেই আমি একদম চিন্তামুক্ত। মা, তুমি আজকের রান্নাটা ঠিকভাবে করে নিও, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে বড় বৌমাকে বলে দিও, ঠিক আছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে রিম্পা সব কিছুই শুনছিল। তখনই রিম্পা বলে ওঠে, ঠিক আছে মা, চোখ বন্ধ করে সব দায়িত্ব নিজের ছোট বৌমার হাতে তুলে দেয়া, তাই না? দেখাচ্ছি মজা, আজকের রাতেই দেখাবো মজা। যখন লক্ষ্মী রাতে রান্না করছিল তখনই বড় বৌমা রিম্পা আসে। তখন লক্ষ্মী বলতে থাকে, দিদি, তুমি এখন রান্নাঘরে এসেছো, এখন তো আমার কোনো সাহায্য লাগবে না, আর যদি তোমার কোনো দরকার লাগে তাহলে আমাকে বলতে পারো, আমি সেটা এক্ষুনি করে দেব। না রে ছোট, আমার কিছুই লাগবে না, আমি এমনিই রান্নাঘরে এসে দেখলাম তুই ঠিকভাবে রান্না করছিস কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, তাই একটু দেখতে এলাম। আচ্ছা থাক, তুই রান্না কর, আমি এবার যাই। তারপর লক্ষ্মী রান্না করতে থাকে। রাত্রে যখন তার শ্বশুর শাশুড়িকে খেতে দেয় তখন তার শ্বশুর বলে ওঠে, ছোট বৌমা, তুমি এসব কি রান্না করছো? এসব তো মুখেই তোলা যাচ্ছে না। কি রান্না করলে এসব? মা, তুমি আজকে তো তরকারিতে খুব নুন ঝাল বেশি দিয়েছো, তোমার কি হয়েছে বলো তো মা? তোমার হাতের রান্না তো আমরা আগেও খেয়েছি, এমন তো কোনো দিনও হয়নি, আজকে এমন করলে কেন মা? মা, আমি যখন রান্না করছিলাম তখন তো তেল নুন ঝাল সব কিছু দেখেই দিয়েছি, আমি বরঞ্চ আবার নিজে চেখেও দেখেছিলাম, তাহলে তখন তো ঠিক ছিল, এখন আবার ঝাল নুন কি করে বেশি হয় মা? তুই কি বলতে চাইছিস ছোট? বাবা মা কি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে নাকি? তেল নুন ঝাল বেশি হয়েছে বলেই তো বলছে, এমনভাবে বলছিস কেন তুই? না না দিদি, আমি তো এমনটা বলিনি, যে বাবা মার কাছ থেকে ভুল হয়েছে, হয়তো আমিও ভুল করতে পারি দিদি। লক্ষ্মী মনে মনে ভাবতে থাকে যে তার রান্নায় সব কিছু ঠিকঠাকই তো দিয়েছিল, তবে খাওয়ার সময় এমনটা কি করে হলো? তবে কিছুদিন ধরেই এমনই চলতে থাকে যে তরকারিতে নুন ঝাল বেশি হয়ে যাচ্ছিল, কিন্তু লক্ষ্মী সে কিছুতেই বুঝতে পারছিল না যে এমনটা কি করে হচ্ছিল। একদিন টিনার সাথে তার ছোট ছেলে রমেশ কথা বলতে থাকে। দেখ ছোট খোকা, আজকাল ছোট বৌমা যে কোন অন্য মানুষকে হয়ে রান্না করতে থাকে কিছুই বুঝতে পারি না রে বাবা। আজকাল প্রত্যেকটা তরকারিতেই নুন ঝাল বেশি পড়ছে, আমরা তো খেতে পারছি না। দেখো মা, একটা কথা বলি, আমরা লক্ষ্মীর হাতের রান্না আগেও খেয়েছি, কিন্তু কদিন ধরে কোনো একটা গন্ডগোল তো চলছেই। আর লক্ষ্মীও তো বলছে যে তেল নুন ঝাল সবকিছুই ও ঠিকভাবে দিয়েছে, কিন্তু যখনই খেতে বসছি তখনই তেল নুন ঝাল বেশি হয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? দেখ ছোট খোকা, কি গন্ডগোল চলছে আর না চলছে সেটা আমরা কি করে বলবো? এটা তো তোর বউই জানে একমাত্র ভালোভাবে। আর রান্না করার সময় সব ঠিকঠাক, আর আমরা যখন খেতে বসছি তখনই নুন ঝাল বেশি হয়ে যাচ্ছে,
এসব কি ভূত এসে করে দিয়ে যাচ্ছে বল দেখি? দেখো মা, তুমি যা বলছো ঠিকই বলছো, কিন্তু আমার মন বলছে কিছু একটা গন্ডগোল হচ্ছেই। তবে এটা কি হচ্ছে না হচ্ছে সেটা এখন নজরে রাখা দরকার। তারপর থেকে রমেশ কি হচ্ছে না হচ্ছে সেটা নজরে রাখতে লাগলো। একদিন বড় বৌমা ছোট বৌমার বানানো তরকারিতে নুন জল বেশি করে মেশাচ্ছিল। তখনই রমেশ দেখে ফেলে। ও, তার মানে এই হচ্ছে নাটের গুরু। দাঁড়াও, সব কথা বাবা মাকে বলতে হবে। তারপর রমেশ তার মাকে সব কথা খুলে বলে যে তার বড় বৌদি কি করছে আর না করছে। তখন তারা সবাই মিলে বড় বৌমাকে বলে ওঠে, বড় বৌমা, এসব কি শুনছি আমি? ও কি সত্যি কথা বলছে বলো দেখি? আর তুমি ছোট বৌমাকে এমন হিংসা করো কেন? হ্যাঁ মা, এই সব কিছু আমি করেছি, সব ইচ্ছা করেই করেছি আমি, কারণ আমার এগুলো সহ্য হচ্ছিল না। বারবার দেখলাম তোমরা সবাই মিলে ছোটকে কত ভালোবাসো, প্রশংসা করো, আর আমি তো এই বাড়ির বড় বউ, তাহলে আমার কেন সম্মান নেই? সব সময় তোমরা ছোটকে মাথায় তুলে রাখো, তার জন্যই আমার সহ্য হচ্ছিল না এইসব। রিম্পা এইসব কথা বলে ঘরের ভিতরে চলে যায়। দেখো, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, আর তোমাদের বাড়িতে কখনো পা রাখবো না, থাকবো না আমি, তোমার সংসারও করব না, জীবন নেও করব না, চলে যাচ্ছি আমি এই বাড়ি থেকে। আরে গিন্নি, কি হয়েছে? তুমি বাপের বাড়ি যাচ্ছ কেন বলো তো? যেও না এমন ভাবে বাপের বাড়ি। এই বাড়িতে থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে। এই বাড়ির বড় বউ আমি, আমার কি কোনো সম্মান বলে কিছু আছে? এই বাড়িতে সম্মান তো তোমার ছোট ভাইয়ের বউ পাই, আমি কি পাই? আমার এই বাড়িতে সম্মান নেই, তাই আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাব এখান থেকে। সুরেশ রিম্পাকে অনেক বোঝাতে থাকে, কিন্তু রিম্পা কোনো কথা না বলে বাপের বাড়ির দিকে চলে যায়। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু বাড়ি পুরো স্তব্ধ হয়ে আছে, কেউ হাসি খুশিতে থাকে না, বাড়ি যেন নিস্তব্ধ হয়ে গেছে। আমি কাল দিদির বাড়ি যাব, কাল দিদিকে ফিরিয়ে নিয়ে আসব। সব কিছু আমার জন্যই হয়েছে, আর দিদি আমার উপর অভিমান করে আছে, তাই আমি দিদিকে বুঝিয়ে শুনিয়ে আবার বাড়িতে নিয়ে আসব। লক্ষ্মী, তুমি কি সত্যিই বৌদির বাড়িতে যাবে, বৌদিকে ফিরিয়ে আনতে? হ্যাঁ গো, আমি সত্যিই বলছি, আমি দিদির বাড়িতে যাব, দিদিকে ভালো মতো করে বুঝিয়ে দিদিকে আবারও এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব। পরের দিন সকালে লক্ষ্মী রিম্পার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। রিম্পা লক্ষ্মীকে দেখে অবাক হয়ে যায়। তারপর লক্ষ্মীকে সে বলতে থাকে, ছোট, তুই এখানে কেন এসেছিস? আমি তোর সাথে যেতে চাই না, তুই এখান থেকে চলে যা। দিদি, আর রাগ করে থেকো না, বাড়িতে সবাই যে তোমার জন্য অপেক্ষায় রয়েছে, সবাই তোমার কথা চিন্তা করে, সব সময় তোমার কথাই বলে। দিদি, চলো না আমার সাথে। না, আমি কোনোদিনও যাব না ওই বাড়িতে, কখনোই না। ওই বাড়িতে আমার কোনো সম্মান নেই, কেউ আমাকে ভালোবাসে না। দিদি, কেউ কাউকে সম্মান করে না, সবাইকে নিজেই সম্মান অর্জন করে নিতে হয়। আর তুমি তো সব কিছু জানোই দিদি, তুমি তো অনেক ভালো, সবাই যে তোমাকে খুব ভালোবাসে, তুমি সবাইকে ভালোবাসে আপন করে নাও না। সব কিছু শোনার পর রিম্পা রাজি হয়ে যায় এবং সে লক্ষ্মীর সাথে নিজের শ্বশুর বাড়িতে আবারও ফেরত যায়। তারপর শ্বশুর বাড়িতে সবার কাছেই ক্ষমা চায় এবং সবাই তাকে ক্ষমা করে দেয় আর ভালোবেসে আপন করে নেয়। তারপর থেকে রিম্পা ভালো হয়ে যায় এবং পরিবারে মিলে সবাই সুখে সংসার করতে থাকে।